ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া আফরিন ঈশিতা। অস্থিরতা বাড়ছে দেশের পুঁজিবাজারে। বড় উত্থান প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন শুরু হয়, কিন্তু বেশিরভাগ দিনই লেনদেন শেষ হয় নেতিবাচক প্রবণতায়। উত্থানের দিনগুলোতে যে পরিমাণ কোম্পানির শেয়ার দর বাড়ে তার চেয়ে দ্বিগুণ তিনগুণ পতনের শিকার হয়। এ কারণে বিনিয়োগকারীদের মধ্যে দিন দিন অস্থিরতা বাড়ছে। এদিকে একসঙ্গে ২৮ কোম্পানিকে নতুন করে জেড শ্রেণীভুক্ত করেছে ডিএসই। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির প্রায় ১/৫ জেড বা দুর্বল শ্রেণীর হওয়ার ঘটনাকে বাজারের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন বাজার সংশ্লিষ্টরা। এসব নিয়েই ইসলামী ব্যাংক টালি খাতায় আমাদের আজকের আলোচনার বিষয়, অস্থির পুঁজিবাজারে আস্থা ফিরবে কি? আলোচনা করতে অনলাইনে যুক্ত হয়েছেন অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসির সিইও কান্তি কুমার সাহা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল আমিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইসলামী ব্যাংক টালি খাতায়। আমি শুরুতে আসতে চাইব কান্তি কুমার সাহা আপনার কাছে। ব্যাপক অনিয়ম দুর্নীতির কারণে দেশের পুঁজিবাজারে আশানুরূপ উন্নতি এখনো হচ্ছে না। গত কয়েকদিনের লেনদেনও যদি আমরা দেখি, উত্থান দিয়ে শুরু হলেও নিম্ন সূচকে এর শেষটা হচ্ছে। কিভাবে এই সংকট মোকাবেলা করা সম্ভব বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আমি বারবারই বলে থাকি যে কয়েকদিনের ট্রানজ্যাকশন দিয়ে একটা ক্যাপিটাল মার্কেটকে জাজ করা যায় না বা উচিত না। আপনি প্রথমে বলছিলেন যে অনেক দুর্নীতি, অনেক অনিয়মের মধ্যে মার্কেটটা সেভাবে ডেভেলপ করতে পারেনি। অ্যাট দ্য সেম টাইম দুর্নীতি ছাড়াও যেটা ছিল সেটা হচ্ছে পলিসি সাপোর্ট এবং রিফর্ম দরকার ছিল, যে মনিটরিং এর জন্য যে টুলগুলো দরকার সেগুলো ঠিক মতো হচ্ছে কিনা, কমপ্লায়েন্সটা ঠিক মতো হচ্ছে কিনা, এইগুলো না হলে একটা ক্যাপিটাল মার্কেট ওইভাবে ডেভেলপ করে না। অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা বলছিলাম যে ম্যাক্রো ইকোনমির সঙ্গে এটা রিলেটেড। যখন আপনার ইকোনমি যখন কিছু আপনার স্ট্রেস থাকবে, তখন কিন্তু ক্যাপিটাল মার্কেট, যেমন আপনি ডিভ্যালুয়েশন, যখন ডিভ্যালুয়েশন খুব বেশি হবে কারেন্সি, তখন কিন্তু ফরেন ইনভেস্টররা ইনভেস্ট করবে না। সুতরাং ফরেন ইনভেস্টর এখানে ঢুকতে পারছে না। আমাদের কান্ট্রি রেটিং ডাউনগ্রেড হয়ে গেছে গত ২ বছরে। আপনার যে ধরনের ইকোনমিক পলিসি রিফর্ম দরকার ছিল সেটা হয়নি। তো যার কারণে আমাদের যে চ্যালেঞ্জগুলো হতো, আমরা ২০২২-এ ইউক্রেন ওয়ারের কারণে যে এফেক্টগুলো এসেছিল, ওই সময় আমরা পলিসিগুলো ঠিক মতো নিতে পারিনি বলে আমাদের এই প্রবলেমগুলো আস্তে আস্তে বেড়ে বেড়ে আজকে এই পর্যায়ে এসে। সুতরাং আপনাকে পুঁজিবাজারকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না, এখানে দেখতে হবে সামগ্রিক অর্থনীতির প্রেক্ষাপটে এবং রিফর্ম এবং অন্যান্য বিষয়গুলোর সঙ্গে সম্পর্কিত যুক্ত বিষয়গুলোকে কগনিজেন্সে নিয়ে তারপরে করতে হবে। যেমন ক্যাপিটাল মার্কেটে আপনি যদি বলেন গত কয়েক বছরে আমরা মেজর কোনো কিছু পলিসি সাপোর্ট বা ওরকম কিছু দেখিনি। রাদার কি দেখেছি, দীর্ঘদিন ধরে ১.৫ বছরের উপরে ফ্লোর প্রাইস দিয়ে মার্কেট আটকে রেখেছেন। ফ্লোর প্রাইস দিয়ে আটকে রাখা মানে যারা ইনভেস্টর তারা তো ইনভেস্ট করতে পারে না, বিকজ তারা জানে যে এটাকে আর্টিফিশিয়াল রাখতে হচ্ছে, এই প্রাইসে কে ইনভেস্ট করবে? বিকজ আমরা জানি না যে এটা ফ্লোর প্রাইসটা তুলে দিলে এটা কোথায় গিয়ে দাঁড়াবে। সুতরাং আর্টিফিশিয়াল যে প্রাইসগুলো হয়েছিল সেগুলো কারণে ইনভেস্টররা বিমুখ হয়ে গেছে, এটা কোয়াইট ন্যাচারাল। এখন আপনি যদি রিসেন্ট যেটা বললেন যে কিছুদিন আমরা দেখলাম যে মার্কেটের ঊর্ধ্বগতি, তারপরে এটা চলে আসবে, বিকজ মার্কেটের যে ঊর্ধ্বগতিটা ছিল সেটা হচ্ছে একটা যে কোনো একটা চেঞ্জের কারণে, যেমন আমাদের সেটা পলিটিক্যাল চেঞ্জ এসছে, চেঞ্জের কারণে মানুষ আশায় বুক বেঁধেছে যে এখন সবকিছু ঠিক হবে। এখন সেগুলোকে অ্যাড্রেস করা, প্রবলেমগুলো তো চলে যায়নি, প্রবলেমগুলো তো রয়ে গেছে। এটা একটা মানুষের কনফিডেন্স বেড়েছে, তার কারণে কিছু ইনভেস্টমেন্ট হয়েছে, যার কারণে এটা হচ্ছে। কিন্তু কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে যে অন্যান্য সেক্টরগুলোর সমন্বিত উন্নতি এবং এই সেক্টরের জন্য কিছুটা সময় দেওয়া, যে এই সময়ের ভিতরে যেমন আপনি বললেন যে ২৭টা কোম্পানিকে জেড ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে। ২৮টা কোম্পানি। কোশ্চেনটা হচ্ছে যে কেন জেড ক্যাটাগরিতে দেওয়া হলো? নিশ্চয়ই দেওয়ার আর সাম নন কমপ্লায়েন্স, তাহলে সেটা তো করতে হবে। আমরা যদি বলে থাকি যে আগে দুর্নীতি হয়েছে, তাহলে এখন নিয়মের মাধ্যমে চলতে গেলে যেটা রাইট সেটা করতে হবে। কোনো আমি টেম্পোরারি বাজার ঠিক করার জন্য এখন একটা অ্যাডহক বেসিসে নিলাম, এটা দীর্ঘমেয়াদে কখনোই হেল্প করে না। জি, কান্তি কুমার সাহা, আপনাকে ধন্যবাদ। আমি আসতে চাইব আল আমিন সহযোগী অধ্যাপক আপনার কাছে।
কান্তিকুমার সাহা কিন্তু বলছিলেন যে সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়েই আসলে শেয়ার বাজারের পুঁজিবাজারের এই বিষয়টা নিয়ে বিশ্লেষণ করা হয়। আমি আপনার কাছে জানতে চাইবো যে ব্যাংক খাতের যে চলমান তারল্য সংকট এবং ব্যাংকের যে সুদ হার বাড়ানো হচ্ছে, এটার প্রভাব পুঁজিবাজারে কেমনভাবে চলবে আমি আপনার কাছে জানতে চাই। আমরা বোধহয় জনাব আলামিন তার সংযুক্তি পাচ্ছি না। আমি এই একই প্রশ্ন কান্তিকুমার সাহা আমি আপনার কাছে রাখতে চাই যে ব্যাংক খাতের যে চলমান তারল্য সংকট এবং ব্যাংকের যে সুদ হার বাড়ানো হয়েছে, এটার প্রভাব কেমন পড়বে পুঁজিবাজারে? দেখুন, পুঁজিবাজারের সঙ্গে ব্যাংকিং সেক্টরের একটা সম্পর্ক আছে। যেমন যখন রেট অফ ইন্টারেস্ট কম থাকে তখন ধরে নেওয়া হয় যে পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট বাড়বে, বিকজ ব্যাংকে যখন আপনি একটা এফডিআর করবেন, যখন রিটার্ন যখন কমে যাবে, সেটা কখন হয়? যখন ইনফ্লেশন কম থাকে, তখন রেট অফ ইন্টারেস্ট কম থাকে। আমাদেরও ছিল এটা, 2 বছর আগেও এরকম রেট কম ছিল। কিন্তু আপনার যেহেতু রেট অফ ইন্টারেস্ট বেড়ে গেছে এবং সেন্ট্রাল ব্যাংক ইনফ্লেশনকে কার্ভ করার জন্য বিভিন্ন ধরনের পলিসি নিয়েছে, সেটার কারণে রেট অফ ইন্টারেস্ট বাড়তে থাকবে। ইট ইজ কোয়াইট ন্যাচারাল, সারা পৃথিবীতেই এটা হয়ে থাকে। তো সেই কারণে দেখা যাবে যে কেউ যদি একটা ভালো ডিসেন্ট রেট যদি রিটার্ন যদি পায় ব্যাংকে, তাহলে পুঁজিবাজারে হয়তো ইনভেস্ট করবে না। কিন্তু তারপরেও না, পুঁজিবাজারের আলাদা একটা সেগমেন্ট আছে যারা ইনভেস্ট করে এই মার্কেটে। তারা কিন্তু এই সেক্টরের ফান্ডামেন্টাল দেখেই ইনভেস্ট করে। যদিও দেখা যায় যে ব্যাংকে কিছুটা রেট অফ ইন্টারেস্ট হয়তো বেশি পাওয়া যাচ্ছে, কিন্তু তারা কিন্তু সবটা ইনভেস্টমেন্ট ব্যাংকে রাখে না, তারা কিন্তু পুঁজিবাজারেও দ্বারস্থ হয়। কিন্তু পুঁজিবাজারে যদি ফান্ডামেন্টাল গুলো যদি ওরকম না হয়, স্ট্রং না থাকে, তখন তো পুঁজিবাজার থেকেও তারা তখন মুখ ফিরিয়ে নেয়। তো এটা হচ্ছে ব্যাংকিং এর সঙ্গে সম্পর্কিত ঘটনা। বিকজ এটা আমি যদি অন্যান্য দেশে এক্সাম্পল দিই, যে একসময় ইউএসএ তো ইনফ্লেশন প্রায় 8-9% উপরে চলে গেছিল, তাই না? ওরাও আপনার পলিসি রেট গুলো ফেড টাইম টু টাইম বাড়িয়েছে, বাড়ানোর পরে এই প্রথম কয়েক বছরের মাথায় এসে ওরা ফেড রেটটা কমিয়েছে। হ্যাঁ, কিন্তু সেজন্য কি ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট বন্ধ ছিল? না, কখনোই ছিল না। বা আপনি যদি অন্য মার্কেট দেখেন, আমাদের আশেপাশে কিছু দেশ দেখেন, যে আপনি সেন্সেক্স দেখতে পারেন, ইন্ডিয়াতে দেখতে পারেন, থাইল্যান্ড দেখতে পারেন, ফিলিপিন্স দেখতে পারেন, হংকং দেখতে পারেন, সিঙ্গাপুর, ওখানেও কিন্তু যখন ইনফ্লেশন বাড়ে রেট অফ ইন্টারেস্ট বাড়ে। কিন্তু সেই কারণে, শুধুমাত্র সেই কারণে ক্যাপিটাল মার্কেটে পুঁজির ইনভেস্টমেন্ট হয় না, এটা ঠিক ডিরেক্টলি এরকম কনক্লুশনে যাওয়া যায় না। জি, আমরা একদম শুরুতে আরেকটা জিনিস বলছিলাম যে একসঙ্গে 28টা কোম্পানিকে নতুন করে জেড শ্রেণীভুক্ত করেছে ডিএসসি এবং সংশ্লিষ্টরা বলছেন, বাজার সংশ্লিষ্টরা বলছেন যে এর একটা ক্ষতিকর প্রভাব পড়বে পুঁজিবাজারে। আপনার কাছে এই ব্যাপারে মন্তব্য জানতে চাই। আমার মনে হয় এটা কোনো ক্ষতিকর না, এটা টেম্পোরারি। আর নতুন কমিশন এসে তারা যেগুলো অ্যানোমালি ছিল, যেখানে যেখানে আপনার কমপ্লায়েন্সের পরিপালন হয়নি, সেগুলোকে অ্যাড্রেস করে এখন যেটা ক্যাটাগরি দিয়ে দিয়েছে। এটা সাধারণভাবে দেখলে, সাধারণ ইনভেস্টরদের পয়েন্ট অফ ভিউ থেকে, যে হ্যাঁ এটা এখন না করলেও হতো, এটার কারণে তো আরো ক্ষতি হলো। কিন্তু আপনাকে তো একটা জিনিস এন্ড অফ দ্য ডে বেছে নিতে হবে, আপনি কি কমপ্লায়েন্স চান নাকি নন কমপ্লায়েন্স যেভাবে ছিল সেইভাবে চান। সুতরাং এখানে কমপ্লায়েন্সের কারণে টেম্পোরারি যদি কিছু মার্কেট যদি একটু ডাউন হয়, সেটাকেও ওয়েলকাম জানানো উচিত, অ্যাকসেপ্ট করা উচিত। আমাদের সব ইনভেস্টরদের উচিত হচ্ছে যে নিয়মের মধ্যে থাকা, আস্তে আস্তে আমরা যাতে যেই যেই সিচুয়েশনটা ছিল সেখান থেকে বেরিয়ে আমরা উত্তরণে যেতে পারি, তাহলে এই লং টার্মে এই পুঁজিবাজারের উন্নতি হবে। শর্ট টার্মে এর আগে আমরা অনেক মেজার্স দেখেছি, লাইক আমি বললাম যে টাইম টু টাইম ফ্লোট প্রাইস দিয়ে আটকে রাখা, বিভিন্ন সলিউশন নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ক্যাপিটাল মার্কেটের এই স্লাইড কি বন্ধ করা গেছে? কোনো লাভ হয়নি। জি, কান্তিকুমার সাহা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় হয়েছে একটা বিরতি নেবার। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ইসলামী ব্যাংক তালিকায় নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকায় আমাদের আজকের আলোচনার বিষয় অস্থির পুঁজিবাজারে আস্থা ফিরবে কি। আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসির সিইও কান্তিকুমার সাহা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল আমিন। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক তালিকায়। অধ্যাপক আল আমিন, সহযোগী অধ্যাপক আল আমিন, আমি আপনার কাছে জানতে চাইব যে এই যে ব্যাংক খাতের যে তারল্য সংকট এবং আমরা দেখতে পাচ্ছি ব্যাংকের সুদ হার বাড়ানো হয়েছে এবং সামনে কথাবার্তা চলছে যে আবারও বাড়ানো হবে, এই সব মিলিয়ে পুঁজিবাজারে এই অবস্থানগুলো কি রকম প্রভাব ফেলবে আপনি কি মনে করছেন?
আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের অর্থনীতির সার্বিক যে পরিস্থিতিটা পরবর্তী আগের যে সরকারটা ছিল এত বেশি বিশৃঙ্খলা তৈরি করে রেখে গিয়েছিল, সেটা কিন্তু রিফর্ম করতে গেলে একটা দীর্ঘমেয়াদী সময়ের প্রয়োজন। বাট ইমিডিয়েট যে কাজটা করা প্রয়োজন, যেহেতু আমাদের ইনফ্লেশনটা মাত্রাতিরিক্ত বেড়ে গেছে, গভর্নমেন্টের ফোকাস হচ্ছে যে ইনফ্লেশনটা কমিয়ে নিয়ে আসা, সেটার কারণেই কিন্তু আপনার আমদানিকে সংকুচিত করার জন্য সুদ হারটা বাড়িয়েছে। তাহলে যখন সুদ হারটা বাড়বে, পাশাপাশি অন্যান্য রেট যখন বেড়ে যাবে, তখন কিন্তু যখন দেখবে একদিকে পুঁজিবাজারে অস্থিরতা কাজ করছে, অন্যদিকে ব্যাংক সুদের হার বেড়ে যাচ্ছে, তখন কিছু ফান্ড কিন্তু ফিক্সড রিটার্নে যে ওইদিকে ডাইভার্টেড হবে। এটা কিন্তু খুবই ন্যাচারাল। তো সেই কারণে আমরা মনে করছি যে সামগ্রিক ব্যবস্থাপনার কারণেই পুঁজিবাজারে একদিকে মানুষের দিনের পর দিন আস্থা কমে যাচ্ছে, এবং যে ধরনের স্টেপস নতুন আমরা যেটা নিতে দেখছি সেই জায়গাগুলোতেও কিন্তু বিনিয়োগকারী বান্ধব অনেকেই মনে করছেন না। কারণ এর মধ্যে যৌক্তিক অনেকগুলো কারণ আছে। দীর্ঘ 15 বছরে সৃষ্ট যেই অনিয়মগুলো, এটাকে আপনি যদি খুব দ্রুত নিয়মের মধ্যে নিয়ে আসতে চান, তাহলে কিন্তু অনেক বেশি রেসপন্স হবে, যেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। কারণ যেই কাজগুলো করা হচ্ছে নিঃসন্দেহে সুশাসনের জন্য, এতে কারো কোনো দ্বিমত নাই। বাট পুঁজিবাজার যেহেতু একটা স্পর্শকাতর জায়গা, এই জায়গাগুলোকে বিবেচনা করার ক্ষেত্রে একটু জেনে শুনে বুঝে স্টেক হোল্ডারদের সাথে কথা বলে ব্যাপারটা করতে পারলে জিনিসটা যেরকম হতো, এখন যেহেতু প্রতিদিনই একটার পর একটা ধরেন আপনার বিভিন্ন রকম তদন্ত কমিটি, ভ্যালিড গ্রাউন্ড আছে, নো ডাউট, এগুলো নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নাই। বাট এই বিষয়গুলো হওয়ার ক্ষেত্রে অনেকটাই বাজারটা যে জায়গাটায় আছে, আপনি হয়তো জানেন যে বিভিন্ন কোম্পানির মালিক শ্রেণীটা বিগত সরকারের যারা সুবিধাভোগী ছিল অনেকে পলাতক আছে, বা অনেকের ক্ষেত্রে যারা মার্কেটে স্টেক হোল্ডার, যাদের লিকুইড ফান্ড গুলো মার্কেটে মুভ করতো, তাদের বিভিন্ন অনেকের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে। তো সব মিলে বাজারে যে অপারেটিং যে ক্যাপিটাল, যেটা আর কি ট্রেডিং, কারণ আমাদের ম্যাক্সিমাম ইনভেস্টরদের মধ্যে কিন্তু বড় একটা গ্রুপ হচ্ছে ট্রেডিং এর সাথে ইনভলভ। এখন ট্রেডিং এর সাথে ইনভলভ হওয়ার কারণে যে জিনিসটা হয়েছে, তারা যে আইটেমগুলো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য রাখেনি, ট্রেডিং এর জন্য রেখেছে, সেগুলোর যখন তদন্ত কমিটি হয় তখন কিন্তু তার হাতে পারচেস পাওয়ারটা কমে যায়। প্রতিদিনই কিন্তু প্রাইস গুলো কারেকশন হচ্ছে। আপনি যুক্তির ক্ষেত্রে বলতে পারেন এগুলো খুবই যৌক্তিক, তারা কেন বিনিয়োগ করেছিল, বাট দীর্ঘদিন একটা প্যাটার্ন ক্রিয়েট যেহেতু আপনি করেছেন, হুট করে আপনি এটাকে যদি বলেন যে আমি একদিনে সবকিছু ঠিক করে ফেলবো, বিষয়টা কিন্তু আসলে এত সহজ না। তো সেই জন্য আমরা আরো কিছু কথা যদি বলি, যে বোর্ড রিফরমেশন সহ অন্যান্য যে কাজগুলো হয়েছে, প্রতিটা কাজের মধ্যেই কিন্তু দেখা গিয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো তারা একটু জাজমেন্ট অ্যাপ্লাই করতে পারলে ভালো হতো। বা রিসেন্টলি যে 27টা বা 28টা কোম্পানি আপনারা বলছেন যে জেড ক্যাটাগরিতে দিয়েছে, এটা কিন্তু একদম কিন্তু রুলস পারমিট করে। বাট এই মুহূর্তে বাজারে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির বিষয়গুলোকে আরেকটু ডেফার করা যেত কিনা, বা কিছুদিন পরে করা যেত কিনা, এই বিষয়টা কিন্তু তারা বিবেচনায় রাখলে হয়তো ব্যাপারটা অনেকটা বিনিয়োগকারীর জন্য কিছুটা হলো প্রেশার কম আসতো। এখন চারদিক থেকে ব্যাপারটা এমন হয়েছে, মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, তাতে করে নতুন করে আস্থাশীল তারা না হয়ে অনাস্থাটা বেড়ে যাচ্ছে। আর পুঁজিবাজারে যেহেতু বড় একটা ক্যাপিটাল হচ্ছে, আমি মনে করি যে আস্থা এটার উপর কেন্দ্রবিন্দু হয়েই কিন্তু অন্যান্য জায়গা থেকে আমাদের অংশীজনরা পার্টিসিপেট করে। তো সবকিছু মিলে আমরা যেটা মনে করছি, তাদের এই কাজগুলোর ক্ষেত্রে যদি আরেকটু তারা বিনিয়োগকারী বান্ধব হয়ে চিন্তা করে কাজগুলো করে, নিঃসন্দেহে এই কাজগুলো আমরা সবাই চাই, সুশাসন চাই আমরা প্রত্যেকেই। কিন্তু এতদিনের যে জঞ্জাল তৈরি হয়েছে, সেটাকে আমরা কিন্তু চাইলেই হুট করে আমরা চলে আসবো, সেটা বিশ্বাস করাটাও কিন্তু আসলে অনেক ক্ষেত্রে সম্ভব না। আমরা অনেক ক্ষেত্রে এখনো চেঞ্জ করতে পারছি না। তো সেই জন্য আমি মনে করি প্রতিটা জায়গাতে কাজ করার ক্ষেত্রে অবশ্যই, ধরেন আপনি যদি এর আগে গ্রাউন্ড বা কনটেক্সট গুলো বলা হতো যে প্রিভিয়াস রুলস রেগুলেশনে এই বিষয়গুলো আছে, যে 2 বছরের বেশি আমার ডিভিডেন্ড না দিলে সেটাকে জেডে চলে যায়, অথবা প্রোডাকশন বন্ধ থাকলে 6 মাস ফ্যাক্টরি বন্ধ থাকলে জেড ক্যাটাগরিতে চলে যায়, অথবা ডিভিডেন্ড অ্যাপ্রুভাল এজিএম হওয়ার পরে এটাকে ডিসবার্স 30 ওয়ার্কিং ডের মধ্যে না করলে জি। সেটা হয়ে যায়। এই বিষয়গুলো কিন্তু সকলের পক্ষে থেকে জানা সম্ভব না। এগুলোকে জানিয়ে যে এই কনটেক্সটে যে কোম্পানিগুলো আছে সেটার ক্ষেত্রে যদি তারা আবার একটু সচেতন করতো, তাহলে হয়তো বাজারের যারা আছে তারা কিন্তু একটা প্রিপারেশন নেওয়ার সময় পেত, সুযোগ সময় পেত। পেত। এখন জি, অসংখ্য ধন্যবাদ সহযোগী অধ্যাপক আলামিন আপনাকে। আমি আসতে চাইবো কান্তি কুমার সাহা আপনার কাছে। আমি আপনার কাছে জানতে চাই যে শেয়ার বাজারের কারসাজি, আমরা গতকালও দেখলাম যে সাকিব আল হাসান সহ আবুল খায়ের সহ 7 ব্যক্তি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এবং আমরা আসলে এই ধরনের ঘটনাগুলো শুধু রাজনৈতিক পট পরিবর্তন যখন হয় তখনই দেখতে পাই। পরিবর্তনটা আসলে কবে আসবে, কি মনে করছেন আপনি? আপনার মতামত জানতে চাইবো। দেখুন, আমরা সবসময় বলে আসছি, অ্যাটলিস্ট আপনাদের এই প্ল্যাটফর্মে অনেকবার বলেছি যে আইন যেটা আছে সেটা সবার জন্যই সমান, এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আগে আইন নেওয়া হয়নি এই জন্য এখন আইনের প্রয়োগ হবে না, এটা ঠিক না। আইনের প্রয়োগ হতে হবে। বাট আমরা যেহেতু এটা ডিটেল জানি না, এটা এসিসি ভালো জানে যে কি ধরনের বা ঘটনার সঙ্গে জড়িত, যার কারণে এরকম ফাইন হচ্ছে বা এই ধরনের বা ইনভেস্টিগেশন হবে, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। সো এটা যেহেতু ইনভেস্টিগেশনে আছে, আমাদের মনে হয় সবটা না জেনে কোনো কমেন্ট করাটা উচিত হবে না। বাট আমাদের বক্তব্য হচ্ছে সিম্পল, যে কেউ যদি দুর্নীতির সঙ্গে অনিয়মের সঙ্গে জড়িত থাকে, আইনের যদি ব্যত্যয় করে থাকে, তার জন্যে
এসিসির যে সাজা আছে সেই হিসাবেই সাজাবে, তাহলে মার্কেটে আমার মনে হয় যে কনফিডেন্স ফিরে আসবে। যে আপনার কাছে শেষ প্রশ্নটা আমি আসলে রাখতে চাই যে এসএসসির যেই নতুন একটা কমিশন হয়েছে, এই কমিশন আসলে অগ্রাধিকার ভিত্তিতে কোন কাজটা করলে পুঁজিবাজারে সুফল বয়ে আনবে একদমই সংক্ষেপে জানতে চাইবো। আমি মিস্টার আলামিনের সঙ্গে একটা জায়গায় একমত যে রিফর্ম বহুত কিছু আছে, অ্যাকশন নেওয়ার অনেক কিছু আছে, বাট এটা যদি একসঙ্গে সবগুলো জিনিস অ্যাটাক করতে যাওয়া হয় ওভারনাইট এগুলো পসিবল না। সুতরাং একটু ধীরে ধীরে একটা একটা করে একটার পর একটা, সুতরাং প্রায়োরিটি সেট করতে হবে যে আগে আমি কি করলে এটা ভালো হবে। আমি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে যে আমাদের মনিটরিং সিস্টেমটা এসএসসি যেহেতু বারবার এরকম ম্যানিপুলেশন এগুলোর কারণে মার্কেটে এরকম হয়, অনেক ফাইন টাইন করা হয়েছে এবং ফাইনের অ্যামাউন্ট গুলো খুব বেশি না, আমরা দেখেছি এটা খুব একটা এফেক্টিভ হয়নি। আমরা চাইবো যে মনিটরিংটা জোরদার করা, যাতে আজকের ঘটনাটা, আজকের যে অঘটনটা ঘটছে এটা যাতে আজকেই ডিটেক্ট করা যায়, আজকেই একটা অ্যাকশন না যায়, তাহলে আমার মনে হয় ভালো হবে। এরপরে যেটা জি, মোদ্দা কথা মনিটরিং আসলে জোরদার করতে হবে। কান্তিকুমার সাহা এবং আলামিন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক চালি খাতায় আজ এ পর্যন্তই, সঙ্গেই থাকুন।